হ্যালো, নমস্কার। রাহুল লাইব্রেরির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা কিছুদিন যাবত এই প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার এই অনুষ্ঠানটা করছি। উপস্থিত থাক খুব একটা বেশি না হলেও আমাদের ফেসবুক লাইভে অনেকেই আছেন এবং ফেসবুক লাইভে বেশ কিছু শ্রোতা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, শুনছেন। যাই হোক, আমি আজকে জাস্ট দুটো তিনটে একটু তথ্য আপনাদের কাছে দেব। আজকের এই অনুষ্ঠানটা সম্ভবত বাংলাদেশেও দেখা হচ্ছে। কলকাতার ছায়ানটের সভাপতি, ওনার সহযোগিতায় আমরা বাংলাদেশের একটি পত্রিকার সঙ্গে যোগাযোগ করেছিলেন ওরাই। আপনারা হয়তো দেখে থাকবেন, আমি দিয়েছি ফেসবুকে এবং আমাদের হোয়াটসঅ্যাপে আমার একটা ইন্টারভিউ ওরা খবরের কাগজে চেপেছে এবং এই অনুষ্ঠানটাকে নিয়ে আজকেও ওরা আমাদের ফেসবুক লাইভে দেখবেন অনুষ্ঠানটা। তা আমরা একটা মোটামুটি আন্তর্জাতিক পর্যায়ে এই অনুষ্ঠানটাকে নিয়ে যেতে পেরেছি। তার সঙ্গে আর একটা অনুষ্ঠানের কথা আপনাদের বলি, সেটা হচ্ছে গত 9 তারিখে 9 ফেব্রুয়ারি গত সোমবার সুইজারল্যান্ড থেকে একটি দল এসেছিলেন আমাদের এই লাইব্রেরি পরিদর্শন করতে এবং তারা এখানে আমাদের লাইব্রেরি দেখে তো ভূয়সী প্রশংসা করেছেন, সেটা ঠিকই আছে। এবং সেই সঙ্গে যেহেতু ওনারা রোটারি ক্লাবের সঙ্গে যুক্ত, ভবিষ্যতে এই রোটারি ক্লাব, বেলভেডিয়ার গার্ডেন এবং এই সুইস টিম, এরা দুজন মিলে আমাদের বেশ কিছু সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে গেছেন। সুতরাং আমরা এখন বেশ বড়ভাবে সকলের কাছে পরিচিতি লাভ করছি আপনাদের নিশ্চয়ই সাহায্য সহযোগিতায়। আমরা শুরু করেছিলাম আমাদের এই রিপোর্ট সেকশন কিছু বছর আগে, সামান্য কিছু 400-500 রেকর্ড নিয়ে। ধীরে ধীরে সেই সংখ্যাটা আজকে 5000-এ এসে দাঁড়িয়েছে। আমরা মানুষের সুবিধার জন্য এই রেকর্ডগুলোকে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি, যে আমাদের কাছে কি রেকর্ড আছে, কার রেকর্ড আছে, কার গান আছে। এটা যদি আপনারা আমাদের ওয়েবসাইট ফলো করেন তাহলে কিন্তু পাবেন। এবং এই ওয়েবসাইটে আমাদের এইখানে যত বই আছে, যত বই বলবো না, আমাদের কাছে 1.5 লক্ষের উপর বই আছে, কিন্তু সবটা হয়নি। 1050-এর মতো বইও আমাদের আপলোড করা হয়ে গেছে। ওয়েবসাইট নাম্বারটা এখানে দেওয়া আছে, আপনারা এই ওয়েবসাইট ঠিকানাতে যদি যান তাহলে আমাদের কাছে কি গান আছে এবং কি বই আছে এগুলো দেখতে পারবেন। ভবিষ্যতে আমাদের পুরো সংগ্রহটাই আমরা এই ওয়েবসাইটে তুলে দেবো এই আশা করছি। আর গানটা শুধু দেখে কি গান আপনারা শুনতে চান সেটার জন্য একটা ফোন নাম্বার ওখানে আছে, 9123971500। এই নাম্বারটায় যদি যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমরা মোটামুটি আপনাদের বলে দিতে পারবো যে গানটা আমাদের কাছে আছে, কবে আপনি শুনতে চান। হ্যাঁ, আমরা একটা নির্ধারিত দিন করেছি, সেদিন তো গান শোনা যায় অবশ্যই, কিন্তু এছাড়াও যদি কেউ মনে করেন যে আমরা এসে এখানে গান শুনবো, আমাদের এই হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন, আমাদের যারা আছেন এই রেকর্ড সেকশনে তাদের সুবিধা অনুযায়ী আমরা নিশ্চয়ই তাদের ডেকে নিয়ে গানটা শোনার ব্যবস্থা করব। দীর্ঘদিন এই অনুষ্ঠানটা হচ্ছে, কিন্তু এর পেছনে একটা প্রচুর পরিশ্রম আছে, আমি সেটার উল্লেখ না করে পাচ্ছি না। প্রথমত চন্দন চ্যাটার্জি ও সহযোগিতায় কিন্তু আমরা এই রেকর্ড সেকশনটাকে গড়ে তুলতে পেরেছিলাম। ওর উৎসাহে এবং ওর অমানসিক পরিশ্রমে আমাদের এই সেকশনটা তৈরি হয়েছে।
আমি অবশ্যই ধন্যবাদ জানাবো চন্দনকে। এবং এরপরে আমাদের যখন মাথায় আসে যে এই ধরনের অনুষ্ঠান করব, তখন আমাদের অন্যতম সদস্য উৎপল চৌধুরী, আমি ওনাকে অনুরোধ করি, আমি জানি উৎপলদা দীর্ঘদিন সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, মানে আপনাদের শুনলে খুব অবাক লাগবেন, উনি ভারতীয় দলের ভলিবল খেলোয়াড় ছিলেন একসময়, কিন্তু তারপরে খেলাধুলোর সঙ্গে সঙ্গে খেলাধুলো যখন ছেড়ে দেন, তারপরে উনি কিন্তু সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন, এখনো আছেন, বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত, বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা এইসবের সঙ্গে উনি যুক্ত এবং নিজেও সুগায়ক। যাই হোক, আমি ওনাকে অনুরোধ করতে, উনি কিন্তু আমার অনুরোধ রক্ষা করেছেন এবং আজকে যে সমস্ত অনুষ্ঠান দেখছেন তার সম্পূর্ণ পরিকল্পনা এবং উপস্থাপনা ওনার। সুতরাং ওনাকেও আমাদের লাইব্রেরির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ উৎপলদা, তোমার এই সহযোগিতা ভবিষ্যতেও আমরা পাবো এই আশা রাখছি। আমি আর বেশি কিছু বলবো না, এবার শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান হাসির গান নিয়ে। আমাদের কাছে হাসির যে সমস্ত রেকর্ড আছে, সেই রেকর্ডগুলো আজকে আমি জানি না কি রেকর্ড আছে, আমাকে উৎপলদা বলেনি, আমার জানাও নেই, কিন্তু যাই হোক উৎপলদার প্রতি আমাদের ভরসা আছে, উনি নিশ্চয়ই আপনাদের আজকে যে অনুষ্ঠান পরিবেশন করবেন তাতে আপনারা তৃপ্ত হবেন। আমি খালি একটু অনুরোধ করবো যে আপনারা যারা এসছেন তারা একটুখানি আমাদের সঙ্গে আরো সহযোগিতা করুন, মোবাইলগুলো একটু বন্ধ রাখবেন, এমনি কথা এখানে কেউ বলবেন না, অনুষ্ঠানের শেষে অবশ্যই কথা বলবেন। আর একটা বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে আমরা বারবার বলছি যে আমাদের কাছে একটা খাতা আছে, আপনাদের মন্তব্যগুলো লিখুন, এই মন্তব্যগুলো কিন্তু আমাদের কাছে ভীষণ ভাবে উপকার করে। আপনাদের কি ধরনের চাহিদা বা কি ধরনের আরো ভালো করে অনুষ্ঠান করতে গেলে আমাদের সেই দিকে যাওয়া উচিত, এই মন্তব্যগুলো আপনারা একটু যাওয়ার সময় আমাদের লিখে নিয়ে যান, তাহলে আশা করি যে ভবিষ্যতে আমরা ওই অনুষ্ঠানগুলো আরো ভালো করে করতে পারবো। আমি আর বেশি বাড়াচ্ছি না, উৎপলদা মঞ্চে এসো, আজকের অনুষ্ঠান। হ্যাঁ বলুন। আমার একটা সাজেশন ছিল, আমাদের তো পুরনো দুর্লভ গান অনেক আছে, এই একটা সিলেক্ট করে আমাদের একটা কমিটি মতন করে তাতে কিছু ভালো গান সিলেক্ট করে, যেগুলো আজকাল শোনা যায় না, ইউটিউবে আপলোড করে দিলে কেমন? আপনার সাজেশন আমি শিরোধার্য। ইউটিউবে সম্ভবত আমাদের একটা আছে না, আমাদের ইউটিউবের একটা চ্যানেল আমাদের আছে রামমোহন লাইব্রেরি। এই জিনিসটা উৎপলদা তুমি একটু দেখো, যে উনি যেটা বললেন যে কিছু পুরোনো দিনের গান সিলেক্ট করে যদি আমরা ইউটিউবে দিয়ে দিই রামমোহন লাইব্রেরির ইউটিউবে, তাহলে এটাও মনে হয় শ্রোতাদের কাছে একটা ভালো জিনিস হবে। এসে তুমি মঞ্চে। নমস্কার। নমস্কার। প্রথমেই উপস্থিত রসিক সত্যবৃন্দ, আপনাদের সকলকে আজকের এই সাঙ্গ হাসির অনুষ্ঠানে প্রথমে জানাই স্বাগত, সুস্বাগত। অনুষ্ঠানের মূল পর্বে যাব, তবে তার আগে আমাদের রামমোহন লাইব্রেরি সঞ্জীব মিত্র সম্পাদক আপনাদের কাছে কিছু তথ্য দিলেন, কিছু কথা বললেন। তবে আজকে উনি অনেকের কথা উনি বললেন, আমি ব্যক্তিগতভাবে ওকে যতটা চিনি, আমার অনুষ্ঠতি ও অনেকগুলো জায়গায়
বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তার থেকেও বড় কথা, রামমোহন লাইব্রেরিকে আজকে যে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং এখন যে পরিচালনা সমিতি রয়েছেন তারা যেভাবে রামমোহন লাইব্রেরিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, সেই ভাবনাগুলোকে কিন্তু সঞ্জিত মিত্র এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে দিনের যে প্রতিদিন যে সমস্যা এবং যে ভাবনাগুলো নিয়ে আমরা এগোচ্ছি, ওর দক্ষতার কোনো তুলনা হয় না। অতএব ওকে তো আমাদের দিক থেকে সাধুবাদ জানাচ্ছি, আপনাদের দিক থেকেও প্রত্যাশা রয়েছে একটি সাধুবাদ পাওয়ার। সঞ্জিত মিত্রকে নমস্কার। এবার চলে আসবো আমাদের আজকের মূল অনুষ্ঠানে। আজকে আমাদের মূল অনুষ্ঠানটি হচ্ছে হাসির রাজা দিল বর, হাসির বিনোদনের এলো সুখবর। এই ভাবনাটা আমাদের এসছে কারণ আপনাদের মতো কোন একজন শ্রোতা আমাদেরকে পার্সোনালি মেসেজ পাঠিয়েছিলেন অনেকদিন আগে যে কিছু হাসির গান বা হাসির অনুষ্ঠান যদি আপনারা করেন, তা আমরা সবসময় বলছি আপনাদের অনুরোধ জনের কাছে আসে এবং যদি সম্ভব হয় অবশ্যই আমরা শোনাবো এবং সেটাকে মনে রেখে আজকে হাসির অনুষ্ঠানটি আমরা করছি। তো অনুষ্ঠানের মূল পর্বে যে যাবো তারও আগে একটাই কথা বলি, আপনারা আজকে একদম লঘুচারে আমাদের অনুষ্ঠান, হালকা মুখে আমাদের অনুষ্ঠান, হাসিটা আমরা ভুলে গেছি আজকে দৈনন্দিন জীবনে। সেই হাসিটা যতটা পাওয়া যায়, তো সেই হাসিটা কিভাবে পাওয়া যাবে? আমাদের বাংলা একটা ছোট্ট ওয়ার্ড আছে, শব্দ, সেটি হচ্ছে ছোঁয়াচ। এই ছোঁয়াচটা কেন যেন রোগে ভোগে পড়লে এই ছোঁয়াচটা মারাত্মক হয়ে ওঠে, প্রাণঘাতী হয়ে ওঠে, ঘাতক। এবং সেটা আমরা প্রমাণ পেয়েছি যখন কোভিড হয়েছে, মারাত্মক ছোঁয়াচের রোগ। তারপরে রোগে যদি বসন্ত রোগ থাকে বলবেন ছোঁয়াচের রোগ, হাসি কাশি হলো ছোঁয়াচের রোগ। আর এই মুহূর্তে সপ্তস্বরের সপ্তস্বর আর পঞ্চম স্বর, সেটা কি? সপ্তস্বর হচ্ছে নি, পঞ্চম স্বর পা, নি পা। আজও একজন প্রাণ হয়েছে, মারাত্মকভাবে ছোঁয়াচের রোগ আসছে। এর থেকে আমাদের মুক্তি নেই, কারণ এই ছোঁয়াচের রোগগুলোর সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। এবার যেটা বলি যে হাসি রাজা দিল বর, এই কথাটা কেন বলি? আসলে হাসি রাজা আমাদের একটা বর দিয়েছেন যে তোমরা তো ছোঁয়াচেতে এত কষ্ট করো, আমি তোমাদের একটা হাসির ছোঁয়া দিচ্ছি যেটা পেলে পরে প্রত্যেক মানুষের উপকারী হবে। এখন ডাক্তাররা বলছে হাসুন, যারা থেরাপিস্ট তারা বলছেন হাসুন। সকালবেলা যদি পার্কে যান দেখতে পাবেন বহু নারী পুরুষ সব হাসি প্র্যাকটিস করছে। সেই হাসিটা হালকা হাসি, অর্থ হাসি, বিভিন্ন রকম হাসি। হাত তুলে হাসছেন, হাত নামিয়ে হাসছেন, মাথা তুলে হাসছেন, মাথা নিচু করে হাসছেন, মাটিতে শুয়ে পড়ে হাসছেন, পা তুলে হাসছেন, এই ওর দিকে তাকিয়ে হাসছেন। এটা চলছে তাদের যোগা প্র্যাকটিস। আর তার পাশ দিয়ে যারা যাচ্ছেন না দেখতে দেখতে তারাও হাসছেন। কত সমাজে পাবো তো। আবার সেই লোকটি যে ওখানে হাসছেন তাকে দূর থেকে দেখে আরেকজন হাসছেন, সে ওই পাগলটা হাসছে কেন বলে সেও হাসছে। তো সেই হাসির ছোঁয়াচটা নিয়ে আমাদের প্রথম অনুষ্ঠানে যাব। প্রথম অনুষ্ঠানটি হচ্ছে আমাদের নজরুল, কাজী নজরুলের একটি কৌতুকগীতি নিয়ে আজকে প্রথম অনুষ্ঠান। অনুষ্ঠানের গানটির নাম হচ্ছে বিয়ের আগে, গিয়েছেন বিমল গুপ্ত। এই ফিল্মটি থেকে এই অনুষ্ঠানটি, এই রেকর্ডটি বেরিয়েছিল। তাহলে প্রথম গানে আসি, বিমল গুপ্তের কণ্ঠে শুনুন বিয়ের আগে, কাজী নজরুল ইসলাম রচিত। শুনুন। Yeah.
হুমন্দি আর হারাস্তাম বলব মনে শুনতে আসো ও কামাই পড়া করে কি কাম আছে আর বিজেপির সাহিত্য যাও না কে আর আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়া মুক্তা মাইয়া কাউরিয়া মুখ্যমন্ত্রীর কাছে গিয়া মুক্তা মাইয়া কাউরিয়া বাইরে হারাস্তা মাস্টার মুসলিমরা করবে মাস্টার মুসলিমরা করবে মাস্টার মুসলিমরা করবে তাইরে নাইরে নাইরে না রইব ঘর বাইরে না সকালে বন্ধে করছে তাইরে বাইব পোহাইয়া আর আমি দিতে হয় আর রাস্তায় ঘুরে যাও এখন জীবিত করা মনে মাটি করাইবার যাও আজকে আমার মাইয়া মাইয়ার বাড়িতে লাগবো খাওয়ান আছে করিবে না চাইলে নাইলে নাইলে না রইব ঘর বাইরে না সকালে বন্ধে করছে কইলে মাইব মাংস খাইমু লুচি খাইমু পাখি খাইমু আর দইও খাইমু আর তোমরা আবার যাবার যে চাল তোমরা তো খাইবে না ও চাইয়া পুরা কাকিয়া চাইয়া মুক্তি দিয়া তোমরা দইয়া চাইবা বন্ধু দিয়া তোমরা দইয়া চাইবা বন্ধু রাখুন চাইয়া তোমরা কাকা পাপুরা চাইবা বাইরে বাইরে চাই তোমরা চাইবা বাইরে চাই তোমরা দুইবারই তো কলকাতা আসতে আসতে তার ঘর বানাইছি আসো বললো ভাব যেমন একটু না নজরুল রচিত বিয়ের আগে গানটি শুনলেন বিমলগুপ্ত কণ্ঠে। এরপরে আপনাদের একটু মনে করিয়ে দিই 74.5 সিনেমাটির কথা। মাসিমা আমার মনে করে জায়গাটা বন্দ্যোপাধ্যায়, সেই ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায় আজও তিনি আমাদের মধ্যে আছেন, আমাদের প্রণব মন্ডলী একটা কৌতুক নকশা আপনাদের শোনায়। কৌতুক নকশাটির নাম হচ্ছে সিনেমা উইকার, ভানু বন্দ্যোপাধ্যায় ও সাবিত্রী চট্টোপাধ্যায়। সকলি তোমার ইচ্ছা আমি শুনছি ওই দেখা আমি কিছু কথা বলবো বড় করো না আমি শুনছ কে তোমার তুই আমি না তোমার কি আমার আল্লাহের কথা বলি মন তোমার থাকে কোথায় আমি হাতে গেছি আমি রাখি কেন তোমরা দেখে বুঝতে পারো না যে কি ট্রেনে এখন ভুল করতেছিলাম বই করতে আসছিলাম আমার বুঝছি আমি সারাদিন পয়সা চিন্তায় রাস্তায় রাস্তায় ঘুরি আমি লুকিয়ে বই পড়ি ইচ্ছা করে তোমার কাম নাই সেই দিন আর নাই কথা তো আবার কথা বল না করবো না আমি তো করেই ফিরবো তভাবে কিছু বলবো না কি বলি কেন তোমরা নিজে দেখে বুঝতে পারো না দেখি চিত্র লেখা বা বইখান তো ভালোই কেবল মাইয়া লোকের ছবি আহা তাই দেখো দিতে বিমল একটা দিয়ে দিচ্ছে আমাদের নিয়ম ওই সুপার কোথায় ও মা কি কর বিমল ঠাকুর করতে কাম হইলে বাস্তবিক ছবির কাম করে দোস্ত আর তোমার এগুলো দেখা কি নাকি না 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 ওনাকে এই দিক দিকে চরিত্র মারছে পয়সা করিও নাকি কামায় ভালোই আর আমি পড়া তো পাই না শোনো তোমার এখন কথা শুনো কি কথা না থাক দেখো কইবা কইরা যদি আবার না করো তাহলে কইলাম আমার মাথায় রক্ত উঠা যায় না না কইছো কিন্তু তুমি যদি আবার রাগ করো আরে তুমি যেমন আমার রাগ দেখেন নাই দেখুন বলো কিনা না দেখা লাগবে না ঠিক আছে যত মেলা আমার লাগে চুপ থাকো আবার কথা বলো কি বলবো বলো আমি বাইশে গেলাম কিসের বাইশে আমি সেরেছে তার থেকে বললেই হয় আমি কি অসুবিধা কি এলাম না তুমি
পারবে? না পারবে না কেন? আমি তোদের কাছে দিলাম না কি আসছিল আর কি হয়েছে? না কোনো বড় সুন্দর লাগছে, অনেক কথা দিবি, তুমি যে যে বুঝতেই পারবে না। আর তাছাড়া আমি সেদিন দেখি কি দেখেছিলাম? কি দেখছিলাম? আমি দেখছিলাম গো তোমরা আমার ছোটদের খুবই ছোট, তোমার লোকে তো জানা পাচ্ছিল। সেই না সন্ধিকা সবজিটা কি সবসময় গোলা গোলা উঠে দেখি পাতাও লাগে না। সেই রকম যদি হইতে পারো তবে অবশ্য কাজ হয়। সেদিকে তো বিমল ঠাকুর করে কত কইয়া দিলা আমি কি আর আগে করেছি। দাদা ঘুরা দিয়ে তুমি তো কলকাতা নিয়ম কানুন জানো না। আমার ভেবেছি কি ভালো দেখি আমি কি জমিদার নাও নাকি? আরে আমার এখানে থেকে থেকে ভাষার এমন পরিবর্তন হয়েছে যে লোকে বুঝতেই পারে না আমার বাড়ি যুদ্ধগঞ্জে। তাদের কথা শুনে আমি খালি উঠতে হাঁটি। কথাটা কিন্তু ঠিক হয়েছে, মাঝে মাঝে তোমার কথা ছিল আমার কেন জন্মালো এটা। ওমা দেখো কইতে না কিছু বিমল ঠাকুর পাই এই যে দাদাও আছেন, শুনেছেন তো সবই বলতে কাছ থেকে শুনেছি সবই, তবে আপনার ওই কিছু করবেন না দাদা। যদি এরকম ম্যাচ দেখলাম আমার তো মনে হয় ওর মধ্যে একটা ঘোরার সম্ভাবনা রয়েছে। কি কর ওরে বাবা, এর মধ্যে আবার তুমি তোমার বৌদিদের মধ্যে সম্ভাবনা দেখতে আসো? তোমাকে কাণ্ড কারখানা দেখেছো? তুমি ভালো তো আসিস তুমি সব ব্যবস্থা করতেছো। হ্যাঁ, তা করেছি। কালী দুপুর বেলা এসে আমি আপনাকে নিয়ে যাবো, অসুবিধা হবে না? বিমল, আমি কিন্তু ওয়াইফ হাজবেন্ড সঙ্গে যাবো, সে কথা তো আগেই বলে রাখি, মনে থাকে না। এটা কোন টাকা? এই যে আসুন বলছি দাদা, বসুন চেয়ারটায়। বাড়ি খান তো ভালোই হয়। ইস, এত বড় ঘর খালি ফালাইয়া রেখেছে কেন? আর আমরা থাকার জায়গা পাই না। দাদা আসছে, এটা পুলিশ স্টুডিও। বলছি আপনি দাদাকে একটু ওগো তুমি একটু চুপ করে থাকো তো, এটা ঘর না, এটা স্টুডিও। কেন, খারাপ কথাটা কি বলেছি? এত বড় ঘর খান পড়ে রয়েছে। এখানে অন্য কাজ হয়, মানুষ থাকবার জন্য নয়। ও, সেইটা তো দেখেই বুঝতে পেরেছি, সেই জন্যই বলছিলাম। আচ্ছা বলি, আপনারা একটু অপেক্ষা করুন, আপনাকে একটু টেস্ট করে দেখবো। কি কইরা দেখবা? এই টেস্ট মানে পরীক্ষা। মাইক্রোফোনে আপনার গলাটা কেমন আসে, ক্যামেরাতে বডি মানে শরীর, মানে ও, মানে মুখ তো সবসময় দেখতে আসো, শরীর আবার দেখবা কি? তুমি চুপ করে থাকো তো, তোমার দেখতে চালার মন লম্বে। না না, শরীর মানে সবটা মিলিয়ে বডিকে কেমন দেখা যাবে সেই। হ্যাঁ, এমনি দেখা বুঝি হয় না। তা নয়, এমনি দেখবো, মানে ক্যামেরার মধ্যে দিয়ে বউটিকে কতখানি সুন্দর করে তোলা যায়, কিভাবে বসলে কিংবা কিভাবে দাঁড়ালে। কেন আমার বুঝি সবসময় ভালো লাগে না তোমার গো? না, সে কথা হচ্ছে না। আপনি তো সব অবস্থাতেই সুন্দর, কিন্তু আমরা চাই আরো আরো সুন্দর। ও, তবে আমি বুঝতে পেরেছি, আগে আমার মনটায় কামড় দিয়েছিল, কিন্তু আমি বলি নাই। কিছু ভাবছিলাম, দেখাই যাক না ব্যাপারটা কি। হ্যাঁ, এইখানে থেকে এত লোক ভিড় কইরা এই দিকে সে আছে কেন? তাদের প্রয়োজনটা কি? এরা এই স্টুডিও দিল, তাদেরও থাকতে হবে। ও, তারাও সব পরীক্ষা করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে আচ্ছা, পারবো কি কাম এখানে? আচ্ছা, আমি এখানেই আসি। বলি, আপনি এদিকে আসেন, দাঁড়ান এখানে। আমার বুকটার মধ্যে জানি কেমন কেমন করতে আছে ঠাকুর। ও কিছু না, একটু পরেই ঠিক হয়ে যাবে। দেখো না তোমার দাদা আবার কেমন চোখ মটকে এসে এরিছি। ও ঠিক আছে, না সোজা হয়ে দাঁড়ান। হ্যাঁ, এবারে পাশে ফিরুন, এবার হাসুন একটু। হাসুন হাসুন কেন? হাসলে যে আবার তোমার দাদা হয়। তবে এলেন কেন? হাসুন। ও হে বিমল, তোমরা ওই দিন হাসাহাসি করতে আসো কেন? না, হাসলে ওকে কেমন দেখায়, কাঁদলে কেমন সেটা। কাঁদলে কাঁদলে কেমন দেখায় সেটা আমার বাড়িতে গিয়ে একদিন দেখাইস। আহা, যাকে ঠিক আছে, এবার আসুন এই মাইক্রোফোনটার কাছে। হ্যাঁ, এবারে কাগজটা দেখে এখান থেকে বলুন বলুন। বলবো? হ্যাঁ, ওগো ওগো তুমি এসেছো, এসেছো কি এতদিন পরে? কত রাত্রি কত দিন আশা করিবে, শুনু কত সে এইবার নিয়ে চলো মোরে। হ্যাঁ, তাহলে কই যেতে চাই? এত ব্যাপার তো আগে বুঝতে পারি নাই, আগে তো বুঝতে পারি নাই। বলুন বলুন, বলতে বলতে ওইদিকে চলে যান।
নিশিদিন তব মুখখানি তব মুখু হাসি নয়নে আমার যে গৌছি শুধু ভাসি কেউ তো বোঝে না কেন মোর এ সংসার ভালো যে লাগে না। হ্যাঁ ভালো লাগে না সারছে এই যে এইদিকে আরে আবার ওইদিকে কই যায় বিমল তোমার আমি ভালো লোক মনে করছিলাম তোমার মধ্যে এত পেট। দাদা শুনুন শুনুন এ অভিনয় আপনি বুঝছেন না। আরে না আমি তো কিছুই বুঝি না সব বোঝো তোমরা তুমি আমার ভাবছো কি আগো তুমি আমার এখানে দাঁড়াই সব আসো এইদিকে। আপু না না তুমি যা মনে করছো তা না মানে ব্যস্ত দায়িত্ব গেলে কিছু পৌঁছে থেকে। হ্যাঁ বয়স্ক অন্য কথা কম যায় না কেন আমার স্বামীরে ছেড়ে আমি আর থাকতে পারি না আমার বুকের মধ্যে কেমন করে একেবারে ইসে হয় আমার ধ্যান জ্ঞান এসব বললে হয় না এইসব বললেও আছে তবে বসুনটা দিয়েছিলাম তার এসব বেশি চলে। ও পরস্ত্রীর সঙ্গে ভালোবাসাটা বুঝছি জমে বেশি। ওগো তুমি একটু চুপ করো না তোমার আমি যে কি করুন আপনি একেবারে হোপলেস এরকম যে কিছু একটা হবে এ আমার আগেই বোঝা উচিত ছিল। ও আমার বুঝি না আগে তুমি ফলা ছড়াইছিলা এইসব খাওয়াইয়া আর মাথা কান খাইয়াবা আর আমার ঘরের বউ ভাইকা যাও। না যাইবো না তুমি যেখানে যেটা সেখানে যে একটা গন্ডগোল লাগে না তোমার এখানে আসলে কোন দরকার পাচ্ছিল শুনি বলে কি আমি ওয়াইফ হাজবেন্ড আমি আর আমার তলা বাড়িতে গলায় মালা দিব। আপনাদের শোনালাম সিনেমা বিভাগ ভানু বন্দ্যোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। ভালো লাগাটা আপনারা জানাতে পারেন, কথা না বললেও পরবর্তীতে দিতেই পারেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যারা পছন্দ করে আপনাদের জন্য শোনাচ্ছি সেটি ঠিক আপনাদের কাছে পৌঁছচ্ছে। এবার ভানু বন্দ্যোপাধ্যায় উনি তো ওপরে চলে গেছেন, আপনারা জানেন। সাবিত্রী দেবী এখন আমাদের সঙ্গে আছেন। তো ভানুবাবু এই মুহূর্তে যে মেসেজটা আমাকে পাঠিয়েছেন বলছে 74.5 তো তুমি আমার ডায়লগটা দিলে মাসিমা মা কখন তা আমার সঙ্গে যে কাম করছিল নবদ্বীপ তারে বললে গেলে কেন ওনারা ভুলিনি বলে তার কিছু শোনো আমি এখানে একা একা বইতে আসি নবদ্বীপের খোঁজ পাইতে আসি না তখন তুমি একটা কাম করো নবদ্বীপের একটা অনুষ্ঠান শোনো। তো আমরা নবদ্বীপের অনুষ্ঠানে যাচ্ছি এবং নবদ্বীপ ভাবরা সেই সময় যে অনুষ্ঠানগুলো করে গেছেন আজকের দিনে শিল্পী বা তাদের আমরা পাবো না, কিন্তু আমাদের পরম সৌভাগ্য যে আমাদের লাইব্রেরিতে রেকর্ড করে আমরা তার অনুষ্ঠান পেয়েছি। কৌতুক দিতি নবদ্বীপ হাজারের কৌতুক দিতি রাজার মাহাত্ম। আগুন লাগিয়ে বসে আছি। আরে বাবা পাগলা কোথায় আগুন লাগালি? তোর ভয়ের শালা পায়ে আগুন লাগিয়ে বসে আছি। আরে লাগে আগুন লাগিয়ে বসে আছি। যশোর থেকে নতুন গাঁজা আমদানি করে লাগিয়ে বসে আছি। আরে গলায় পাঁচ পুরো লাগিয়ে বসে আছি। পাতি চিরের এই পাতি ফেলে বেজিয়া কাঁচা গোলাপ জলে। পাতি চিরের এই পাতি ফেলে বেজিয়া কাঁচা গোলাপ জলে। পমকেদার বলে পমকেদার বলে আমি একটি কান্ডে নেই লাগিয়ে বসে আছি।
বয়সে গলায় জলে লাগিয়ে বসে আছি। আমার এই কলকে উঠবো একদম হয়ে যাবে গো। আমার এই কলকে উঠবো একদম হয়ে যাবে গো। শ্বশুর মশাই বাবা নাও গো, এবারে শ্বশুর মশাই বাবা নাও গো, আমি খালা হয়ে গেছি লাগিয়ে বসে আছি। যশোর থেকে নতুন গাঁজা, যশোর থেকে নতুন গাঁজা, আমরা জানি করে লাগিয়ে বসে আছি। আরে লাগে 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 কেমন সঙ্গী আমি নিজেই দম লাগিয়ে বসে আছি। নবদ্বীপ হতে সেই বিশেষ কণ্ঠস্বরে আপনারা শুনলেন গাঁজার মা। এরপরে আমরা আবার নবদ্বীপকে নিয়ে আসবো, শেষের দিকে আসবো। তার আগে একটা কথা বলি, আপনারা যারা আগে এখানে উপস্থিত রয়েছেন, আমরা আরো বেশি সংখ্যায় আশা করি, কিন্তু আমাদের আশা শূন্য হচ্ছে না, আশায় পাশে আশা আমরা দেখে আছি। আশা করছি একদিন এখানে চর্চা করতে হবে। কিন্তু আমরা যারা এখানে বসে আছি, আমাদের একটা শ্রেণী আছে। সেই শ্রেণীটা কি বলতে পারে? আমরা একটা শ্রেণী ভাবুন, আপনি গেলে সময় লাগবে। আমি বলছি বলি যে আমরা মধ্যবিত্ত শ্রেণী, আমরা মধ্যবিত্ত শ্রেণী, এবং আমাদের সামনে এখন অনেক সমস্যা। তার সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের মানুষ করার সমস্যা। এবং সেটি হচ্ছে, যেহেতু একটা পরিবার ছোট হয়ে গেছে, মা বাবা দাদু দিদা সংসারে কোন একটি সন্তান এলে তাকে স্টার বানানোর জন্য সরে উঠে পড়ে যাচ্ছে। স্টার বসে সে গান বাজনা যেখানেই যাবে। তো একটি বাড়িতে একটি ছেলের জন্ম হয়েছে। সেই ছেলেটি জন্ম হওয়া মাত্রই বাড়ির বড় কর্তা দাদু সে বলছে, এই ছেলে বড় হয়ে ব্যারিস্টার। ঠাকুমা বললেন ওসব হবে না, এই ছেলে বড় হয়ে ফিল্ম স্টার হবে। দেখছো না কত সুন্দর। বাবা বললেন ওসব কিছুই হবে না, এই ছেলেকে আমি ক্রিকেট স্টার তৈরি করবো, কারণ ক্রিকেট অনেক পয়সা আছে, নাম আছে, যশ আছে। সবশেষে মা বললেন কিছুই হবে না, সিং স্টার হবে। দেখছেন আপনি জীবনে এখন সিং স্টার তৈরি করছে। অতএব আমাদের বাচ্চাদের স্টার বানাতেই হবে। কিন্তু যখন তারা বড় হয়, সত্যি কি তারা স্টার হয়? কখনো হয়, কখনো হয় না। আর কোনো বাড়িতে যদি জমজ ছেলে হয়, তখন ভাবনাটা কেমন হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। সেই দ্বিগুণ ভাবনাটা কিরকম চলুন একটু দেখে নিন। শুনুন, জমজ ছেলে হয়েছে একটি বাড়িতে। ডহরপুরে জবরবাবু হলো জমজ ছেলে। খবর পেয়ে কুটুম এলো, কাজকর্ম পেল। জমজ দেখে পাড়া পড়শি নানান রকম রব, কেউ বা বলে একটা সচিন, অন্যটা সরু হয়। দিনপুরের দিদা বলেন হয়েছে কখন? ও তাহলে দেখ, একটা রফি, অন্যটা কিশোর। ফোকলা দাদু হেসে বলে আন্ত মারা ফুল, একটি হবে রবীন্দ্রনাথ আর অন্যটি নজরুল। মইনপুরের মামি বলেন রক্ষে করো ঠাকুর। একটি করো সত্যজিৎ আর অন্যটি রাজ কাপুর। পিঠপুরের পিসে মশাই পেয়েছে নাকি আভাস, একটি হবে গান্ধী আর আরেকটি হবে সুভাষ। যখন তারা বড় হলো, শেষে ভাঙলো সবার ঘোর। একটি হলো রকের গুন্ডা, আরেকটি ছিঁচকে চোর। নমস্কার, পরের বিষয়। এরপরে আমরা যে অনুষ্ঠানটিতে আসছি,
অসাধারণ গান শোনাবো আপনাদের। তার আগে বলি, আগে আমরা যারা এখানে আছি উপস্থিত, তখন সমসাময়িক কালে আমরা স্যার 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 স্যার, আগে তো আমরা যখন অ্যাপ্লিকেশন করতাম স্যার কথাটা লিখতাম, এখন সেই স্যারটাই SIR হয়ে আমাদের কাছে চলে গেছে, স্যারের মাহাত্ম। তো যাই হোক, এই স্যার যেটা হচ্ছে বা SIR যেটা হচ্ছে, তার মাধ্যমে আমরা একটা বার্তা পেয়ে যাচ্ছি যে আগামী কিছুদিনের মধ্যেই আমরা ভোট পর্বের সম্মুখীন হব। নেতারা আসবেন, নেত্রীরা আসবেন, হাত জোর করে আপনাদের সকলের সামনে দাঁড়াবেন। দাদা আমার একটু দেখবেন, দিদি আমার একটু দেখবেন, ছোট ভাইকে দেখবেন, ভাই আপনার বয়সী ছেলে দেখো, তুমি ভাই আমার একটু দেখো। এমন তো দেখা দেখি চলছে, আপনাদের এই করে দেবো, সেই করে দেবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন ভোটটা হয়ে গেল এবং সে যখন চেয়ারে বসলো, তখন যখন জনগণ তার কাছে যাচ্ছে, বলছে এটা করে দিন, আপনি তো বলেছেন, ওটা করে দিন, আপনি তো বলেছেন, ওরা আর করবো করবো, বলছে কবে আর করবেন? তখন রেগে গেছেন নেতা, দেন তো একটা ভোট, চাহিদা এত কেন? তো সেই জন্যে এই ভোটের উপরই ভোটামৃত আপনাদের শোনাবো। দাদা ঠাকুরের চলচ্চিত্র থেকে আমরা এটা নিয়েছি, প্রবাদপ্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ভোটামৃত। শুনুন, কলম্বিয়া থেকে এই রেকর্ডটি বেরিয়েছিল, অসাধারণ গান, আমাদের হিন্দুদের নিয়ে যাবে। অবসর পাবো না, কোনো কাজে লাগবো না, চতুর কপালে আমার ভোট দিয়ে যা, চতুর কপালে আমার ভোট দিয়ে যা, ভোট দিয়ে যা, আয় ভোটারা, ভোট দিয়ে যা, আয় ভোটারা। আমি ভোটে লাগিয়া ভিখারি সাজি মুখী বিনম্র দাঁড়ে দাঁড়ে, আমি ভোটে লাগিয়া ভিখারি সাজি মুখী বিনম্র দাঁড়ে দাঁড়ে, আমি ভিখারি না ভিখারি গো, ভিখারি না ভিখারি গো, ওরে হাত ছাড়া কেউ না বলিল না, কেন ভাগ করিল যাবে, আমি ভোটে লাগিয়া ভিখারি সাজি মুখী বিনম্র দাঁড়ে দাঁড়ে, সব হাত করে যে রইল দাদা, হাত করে যে রইল দাদা, কার হাত বলো বুঝাই কি সে হাত করে যে রইল দাদা, যত কেন ভাষার ভাষা তাতেও পাই আশা, বলে সেন্ট ভোট পাবো, সেন্ট ভোট পাবো, আমি তাহাতে বিদায় করি, দুহাতে বিদায় করি, করি অভিনয় অভিনব, করি অভিনয় অভিনব, আমি নেতা কি অভিনেতা, অভিনেতা ভালো করিবে কেতা, নেতা কি অভিনেতা, আমি এই রূপে গতবারে ফিরেছি, দাঁড়ে দাঁড়ে পেয়েছি, এই রূপই হোক, এই রূপে গতবারে ফিরেছি, দাঁড়ে দাঁড়ে পেয়েছি, এই রূপই হোক, মোরে ভুলাইয়া কোনো মনে ভোট দিল অন্য জনে, ভুলাইয়া কোনো মনে ভোট দিল অন্য জনে, ডিপোজিট মানি হলো লোক গো, মোর ডিপোজিট মানি হলো লোক গো, আমার মান গেল মানিও গেল, আমি গেল মানিও
এটা তো ভালো শুনতে পাচ্ছেন তো সবাই? এইসব অনুষ্ঠান না শোনা গেলে কি বিধান হয় না। আমি ভোটার দিনে দিনে বুঝতে পারি দিনু কান্দে চলাইব মোটর গাড়ি দিনু পুরি বুঝিয়া কিছু পকেটে রাখো বলি রাখো যদি রাখো দাদা মারো তো মারো হাতে ব্যালট পেপার দিল পোলিং অফিসার দেখি কার খেয়ে কার প্রেমে করে অভিশাপ মোরে ভোট দিয়েছ মোরে ভোট দিয়েছ দাদা বুঝি আসি দেখি ধীরে ধীরে চলে যায় মুচকি হাসি দেহ বাহির করিল শান্ত পাখি বুঝিলাম তোর কাছে তিনি ডাকাতি আমায় মেরে দিল রে ছেলে দিলে করবে মতো মেরে দিল রে একজন হব বলে শুনো ভোটার যে ভোট দিবে না তার মটকাবো ঘাড় মেরে দেব আমায় মারলে যদি আশা থাকে প্রাণে বাজবার যদি আশা থাকে অভিপ্রেত অভিপ্রেত পুরাও প্রাণে বাজবার যদি আশা থাকে যে জনসুজন ভোট দিতে মোর জন্যে অর্ধেক রাজত্ব দিব দিব রাজকন্যে যে জনসুজন ভোট দিতে মোর জন্যে অর্ধেক রাজত্ব দিব দিব রাজকন্যে দেখে নিও তোমরা দেখে নিও আমার কথার খেলাফ হবে না তোমরা দেখে নিও আগে চালা দিয়ে মোরে খাড়া করো পরে তোমরা দেখে নিও গোটা লঙ্কা দাঁড়ি বলে কি মজা দেখে নেবে গাছিতে রয়েছে কাটার পথে না হতে দেবে গোটা লঙ্কা দাঁড়ি বলে কি মজা দেখে নেবে গাছিতে রয়েছে কাটার পথে না হতে দেবে এমন ফল তো আর পাবে না পরের মাথায় ভাঙতে হলে এমন ফল তো আর পাবে না ফল হবেই হবে একটা ফল তো হবেই হবে সত্য ফল নয় ডাউন ফল সত্য ফল নয় ডাউন ফল একটা ফল তো হবেই হবে সত্য ফল নয় ডাউন ফল একটা ফল তো হবেই হবে সত্য ফল নয় ডাউন ফল একটা ফল তো হবেই হবে সত্য ফল নয় ডাউন ফল একটা ফল তো হবেই হবে ওটা নন্দ রাজ বলে মজা দেখে নেবে গাছেতে রয়েছে কাটার পথে না হতে দেবে ওটা নন্দ রাজ বলে মজা দেখে নেবে গাছেতে রয়েছে কাটার পথে না হতে দেবে ওটা নন্দ রাজ বলে মজা দেখে নেবে গাছেতে রয়েছে কাটার পথে না হতে দেবে ওটা নন্দ রাজ বলে মজা দেখে নেবে গাছেতে রয়েছে কাটার পথে না হতে দেবে আপনাদের ভালো লেগেছে এটা আমরা বুঝতেই পারছি আর এইসব গান তো এখন আমরা শুনতে পাই না আর এইসব গান প্রাসঙ্গিক প্রধান নেতা নেত্রীরা আসবে খুবই প্রাসঙ্গিক তো যেটা মানে হেমন্ত মুখোপাধ্যায় এখন যে আমাদের ছোটবেলায় গানটা এত আমরা শুনতাম তাদের একটা চিত্রটা আমরা সবাই দেখতাম ছোটবেলায় তো যাই হোক আমরা এর পরে যেখানে আসছি সেটা আপনারা জানেন যে বঙ্গ সংস্কৃতির একটি অঙ্গ হচ্ছে ইংলিশ আর চিংড়ি বঙ্গ সংস্কৃতির অঙ্গ এই বঙ্গ সংস্কৃতির অঙ্গটা সেরকম সেই সময় জড়িয়ে আছে এই কলকাতার দুটি নাম করা ক্লাব ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান আর এই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান নিয়েই কিন্তু আমরা বড় হয়েছি ইলিশ চিংড়ি গল্প শুনেছি এবং এই ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে কত মানুষের চোখে জল রেখেছি মুখে হাসি দেখেছি অনেক কিছু দেখেছি তো এই মুহূর্তে তাদের নিয়ে কথা বলার জন্য যিনি আসছেন আপনাদের সামনে যিনি
ভানু বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কাছের মানুষ ছিলেন, আশা করছি ধরতে পেরেছেন। জহর রায় এবার এই অনুষ্ঠানটি আপনারা শুনবেন, শুনতে থাকুন। তবে এর মধ্যে যদি কেউ হাত তুলে জানিয়ে যান কতজন ইস্টবেঙ্গল আছেন, কতজন মোহনবাগান আছেন, তাহলে ভালো হয়। মোহনবাগান, সব মোহনবাগান, ইস্টবেঙ্গল। দেখা যাচ্ছে বেশিরভাগই মোহনবাগান টপে খেয়েছে বলে। আমি নিজে কিন্তু রেফারি, আমি কোনো দলে নয়। তা ভালো হলো, হ্যাঁ খুব ভালো করলেন এই জন্যে যে এই তো ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্য আপনার হাতটা তুললেন, এতে বোঝা যাচ্ছে হাসির রায় যে বরটা দিয়েছিল বেশ ভালোভাবে আপনাদের ছুঁয়েছে। চলে যাচ্ছি জহর রায় অনুষ্ঠানে, শুনুন। লিগের ফিরতি খেলা ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। খেলা দেখার জন্য মাঠে লাইন দিয়েছি, ক্রমশ এ করছি। হঠাৎ পেছন থেকে একটা চিৎকার করে উঠলো, কি হচ্ছে মশাই? তখন থেকে ছেলেই চলেছেন। বাপরে 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 বাপ, সামনে প্রেসার, পেছনে প্রেসার, তার উপর ব্লাড প্রেসার। ক্যালসিয়াম কত ড্যাক খাওয়া যায় বলুন তো? দেখুন দাদা, ঠেলছি না, নিঃশ্বাস নিচ্ছি। দেখছেন না, নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আমার বড়ি উঠছে আর নামছে। তাতে আপনি ধাক্কা খাচ্ছে, কিছু মনে করবেন। আবার হাসছেন, লজ্জা করে না? হাসছি না দাদা, চলতে চর্বিতে ফ্রিকশন হয়ে অটোমেটিক একটা হাসি হচ্ছে, বুঝলেন না? কিছু মনে করবেন না। একজনের হাতে দুটো ইট দেখে আমি বললাম, দাদা খেলার মাঠে ইট নিয়ে কি করবেন? সঙ্গে সঙ্গে বলে উঠলো, রেফারিকে ফেরারি করার জন্য ওষুধ নিয়ে যাচ্ছি। ব্রিক ইজ দ্য অনলি ট্রিক, ইট দিয়ে ওকে ঠিক করবো, বুঝলেন? হঠাৎ আমার পেছনে এক ভদ্রলোক এই করে নাচতে আরম্ভ করেছে। আমি বললাম, দাদা তখন থেকে তো নেচে আর লাঠি মেরে আমার 12টা বাজিয়ে দিচ্ছেন, এবার নাচটা একটু বন্ধ করুন। আরে কি পাগলের মতো কথা কন মশাই, হ্যাঁ? কালীঘাট থেকে পূজা দিয়ে সোজা লাইনে খাড়াইছি, পকেটে সন্দেশ রাখছিলাম, মনে নাই? আমি কি আর নাচি? ওই পিঁপড়ে গুলো আমারে নাচায়। ও দেখুন, আমি বুঝতে পারি না, কিছু মনে করবেন না। দেখুন, স্টেডিয়াম না হলে আর কোনোদিন খেলা দেখবো না। আরে চুপ করুন মশাই, কোনোদিন স্টেডিয়াম হবে না যতদিন ওদের 3খানা হাত আছে। 3টে হাত, 2টো হাত তো বুঝতে পেরেছি, 3য় হাত কোনটি মশাই? অজু হাত। বুঝতে পেরেছি। দেখুন, দিন যা লোক বাড়ছে, তাতে স্টেডিয়াম আর খুলবে না। ফ্যামিলি কন্ট্রোল দরকার। চুপ করুন, ইডিয়েটের মতো কথা বলবেন না। ফ্যামিলি কন্ট্রোল কি মশাই? আপনার ওই ট্রাফিক কন্ট্রোল, যে হাত দেখালি থেমে যাবে, মনে করবেন না, বুঝলেন? পুলিশের লাঠির বাঁট, ঘোড়ার চাট, পাবলিকের দুটো কনুয়ের দুটো খেয়ে ভুতুর মতো মাঠে ঢুকে চেয়েছিলাম। আমি একটি মিউজিক্যাল বক্স হয়ে গেছি, আমার সর্বাঙ্গ দিয়ে বাজনা বাজছে। পরে টের পেলাম অঙ্গ প্রত্যঙ্গ ভঙ্গ হয়ে দেহে হাত তরঙ্গ বাজছে। গ্যালারিতে সারি সারি বক্স স্নাবস বসে আছে, আর একদিকে প্রচুর চীনে দর্শক বসে আছে। খবর নিয়ে জানলাম গ্যালারির মৌচাক ভেঙে পড়েছে, মৌমাছিরা ওদের কামড়ে বেঙ্গলিদের একেবারে মঙ্গলি করে ছেড়ে দিয়েছে। একজন এসে আমার চুপি জিজ্ঞেস করলেন, আপনি কোন দলে? আমি বললাম, আমি কোন দলে নই। সঙ্গে সঙ্গে বললে, আপনাকে 2 দলই ঠেঙাবে, এখানে নিউট্রাল থাকবার কোনো উপায় নেই। দুদিকে প্লেয়াররা সব মাঠে নামলেন, খেলা শুরু হলো। চতুর্দিকে উত্তেজনা। নীলেশ বলরামকে বল দিল, বলরাম সমাজপতি বল নিয়ে শুরু করলো ভারত নাট্যম। পেছন থেকে জাল নাইলে ল্যাঙে ল্যাং খেয়ে একেবারে হলে চিৎপট্টম। মোহনবাগানের হাফ ব্যাক, ফুল ব্যাক দুটোই যাদুদের একেবারে ড্র ব্যাক। ইস্ট বেঙ্গল পেল মুক্ত লাঠি, ফ্রি কিক, সঙ্গে সঙ্গে প্রতিবাদ, বাদানুবাদ আর বঙ্গানুবাদ, অভিযানে বাদ। মাঠে ফাউল চলছে, গ্যালারিতে ফাউল চলছে। কিক খেয়ে একজনের বল প্লেয়ারটা লিক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে একেবারে ঘাটে নিয়ে চলে গেছে। মোহনবাগান ইস্ট বেঙ্গলকে কোন ঠাসা করেছে। বল ধরলো দীপু দাস, কাটিয়ে এপাশ ওপাশ, গ্যালারিতে দেখলো মেয়েদের নাক পাশ। গোলে মন্দির দিকে হয়ে গেল মনে গোল। সঙ্গে সঙ্গে মোহনবাগান সাপোর্টাররা চিৎকার করে উঠলো, পড়লো গন্ডগোল। আর ইস্ট বেঙ্গল সাপোর্টাররা বলে উঠলো, হরি বল। হাফ টাইম। মাঝে ফটোগ্রাফের জন্য ভিড়। প্লেয়াররা কলম যাচ্ছে ছিরিক। ক্যামেরাম্যান ফটো তুলছে, ক্লিক। খেলতেই পারছে না, খেলতেই পারছে না। রাস্তার দিকে শাকনি খেলবো কি করে শুনি? হ্যাঁ, সারা বেশি কথা বলবি তো দাঁত খুলে নেবো। তোদের সমাজপতি কি? আমার সমাজপতি কি তত ভগ্নিপতি? ঘোড়া দাঁতার কি খুলবি রে? এই দেখ সব দেখ মাল্লানো দেখছিস। আরে তোদের কথা বলিস না, এক পেট রাম খেয়ে বল ফেলে দিতে হলো বলরাম। হ্যাঁ, লেখাপড়া কর।
দেখতেছি শনিতে গুটায়। হঠাৎ চতুর্দিক থেকে চিৎকার, মার 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 করে চিৎকার। ওপর থেকে দিকে এক ভদ্রলোক, সামনে ভদ্রলোক মাথা দামাদাম ছাতা মারে বলছে, দাদা এই মাছটা একটু রিলে করে দিন না দাদা। কিছুক্ষণ বাদে দেখলাম একটি প্লেয়ার এসে একটি মেয়েকে চলে যেতে দেখে বললো, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ। কেন শরীর খারাপ আছে? না। তবে কি হয়েছে বলো না? তখন থেকে দেখছি বলটা তুমি নিজের কাছে নিচ্ছ আর পাশের লোককে পাস করে দিচ্ছ। আমি কোন ভাষায় তোমার কাছে থাকি বলো তো? তুমি আমাকে এই ভাবলে? এক ভদ্রলোক দেখি ঘন ঘন ক্লাস থেকে কি বার করছেন আর খাচ্ছেন আর খেলা দেখছেন। পাশের এক ভদ্রলোক ঝুজুল করে দেখছেন আর বলছেন, দাদা আপনি না এককালে খুব ভালো প্লেয়ার ছিলেন, এখন দেখছি আপনি সেলফিশ গেম খেলছেন। তার মানে তখন থেকে দেখছি ফ্লাস্ক নিয়ে একাই ড্রিবল করছেন। পাশে যে একটা লোক বসার, তাকে একটু পাস করবেন তো। ইতিমধ্যে খেলা আরম্ভ হয়ে গেছে। আমি ইস্ট বেঙ্গল গ্যালারিতে ঢুকে পড়েছি। বিরতির পর সরকারকে বালু আলুর মতো একটা বল দিল। জার্নায় সরকারের বলটাকে কর্নার করলো। কর্নার শট রোমিওর মতো এসে বাঁচিয়ে দিল। হঠাৎ দেখলাম পেছনে এক ভদ্রলোকের মধ্যে কথাবার্তা হচ্ছে। দেখি 3 ফুট লম্বা এক ভদ্রলোক 6 ফুট লম্বা ভদ্রলোককে জিজ্ঞেস করছে, দাদা মাঠে দর্শক কত হবে বলুন তো? তা কত হবে? 30,000 হবে। ভুল করলেন, 29,999 জন হবে। বলে তার মানে? বলে আপনি মশাই 6 ফুট লম্বা দাঁড়িয়ে আছেন, তার পিছনে আমি 3 ফুট দাঁড়িয়ে আছি, আমি তো কোনো খেলা দেখতে পাচ্ছি? হ্যাঁ, কি করবো বলুন। তারপর দেখলাম খেলা আরম্ভ হয়েছে। খুব জোর চেপে ধরেছে এরা, ইস্ট বেঙ্গল খুব চেপে ধরেছে। চিত্তচন্দ্র সলানন্দ পেনাল্টি সীমানায় হ্যান্ডবল করলেন। হ্যান্ডবল করে তিনি হলেন চিৎপাতানন্দ। রেফারি মদনানন্দ। পেনাল্টি না দিয়ে ইস্ট বেঙ্গল দর্শককে দিলেন আনন্দ। মোহনবাগান দর্শককে করলেন নিরা আনন্দ। চিৎকার উঠলো, পেনাল্টি পেনাল্টি, মার মার তাকে। খেলা কি বোঝে? হ্যাঁ, পেনাল্টি না তোর কুষ্টির মাথা। চুপ কর সারা বাঙাল, কথা বলবি না, বাঙাল বাঙাল করবি না, ভোজিপুর সারা জন্ম পেনাল্টি দিয়ে এলাম। আমার শিখায় পেনাল্টি। হ্যাঁ হ্যাঁ। তারপর দেখছি নন্দী শেখকে দিল একটা বল, শেখ ফেরাতে লেগ করলো না। তারপর মোহনবাগানের প্রশান্ত সার্কেল সুর করে কটা সার্কেল খাচ্ছে। রহমন দেহমন দিয়েও কিছু করতে পারছে না। নীলেশ বলটি বলরামকে দিলে, বলরাম সেই বলটি নিয়ে গোলে প্রবেশ করালেন। সে তার বল আটকাতে পারলেন, নেটি আটকালো। সঙ্গে সঙ্গে মাঠের চেহারা বদলে গেল। চিৎকার হই হই ব্যাপার। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেনা ভয় নৃত্যনাট্য শুরু হলো। কিছুক্ষণ বাদে খেলা শেষ হলো। দলের খেলোয়াড়েরা কোলাকুলি আরম্ভ করলো। দর্শকগণ ঘন ঘন দিল করতালি। করতালি হই 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 ব্যাপার। Everybody, rock everybody, roll, 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 roll everybody, roll, 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 roll everybody, roll, roll, roll. দারুণ দারুণ। আপনাদের কথা শুনতে এরপরে আপনাদের শুনলেন মনমোহন সিং মারাত্মক ব্যাপার, যেটা আমরা দেখেছি আর এখন আপনারা রায় দেখনা করে শুনলেন। এটাই আমাদের স্মৃতি বিজড়িত বা স্মৃতি সমাজকে নিয়ে। আজকে যে অনুষ্ঠানটা আমরা করছি সেখানে নজরুলকে পেয়েছি আমরা, এছাড়াও আরো অনেক শিল্পীকে পেয়েছি। কিন্তু যাকে না হলে আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, সেটি কি? ঠিক বলেছেন রবীন্দ্রনাথ। কিন্তু রবীন্দ্রনাথ তো প্যারোডি কিছু আমরা পাইনি, আমাদের কাছে রেকর্ড নেই। উনি নিজে লিখেছিলেন কিছু, যেমন কতকাল বলরাবের ভারত শুধু ডাল ও ভাত পথ্য করে ধরো বিস্পৃষ্টটা আর মুরগি মনে মনে করছে তো, সেই গানটা রবীন্দ্রনাথ লিখেছেন। কিন্তু আমাদের কাছে যেহেতু নেই, আমরা একটু অন্যভাবে রবীন্দ্রনাথের একটি গানে, আপনাদের অত্যন্ত পরিচিত গান, সেই গানটি একটু ভাষা সুরটি নিয়ে ভাষাটি আমরা চেঞ্জ করেছি, সেটি আপনাদের একটু শোনাচ্ছি। আপনারা শুনুন। রবীন্দ্রনাথের সেই গানটি হচ্ছে চাঁদের হাসি পাওয়াতে পেরেছে বুঝলে পরে থাকে, তারই কিছু ভাষান্তর করে এই গানটি।
শিল্পী শিল্পী হচ্ছে অখ্যাত বিখ্যাত বিখ্যাত। একটু ঘাবড়ে গেলেন তো? অখ্যাত কারণ আমি গানের জগতের লোক নেই, এই অখ্যাত। রবি ঠাকুর বেঁচে থাকলে এই গান শুনলে আমাকে তো ভর্সনা করে ছেড়ে দিতেন, ওটা কিন্তু কুখ্যাত। আর আজকে আপনাদের ভালো লেগেছে তাই আমি বিখ্যাত, অখ্যাত কুখ্যাত বিখ্যাত। ধন্যবাদ। আবার আমরা নবদ্বীপ বাবুকে নিয়ে আসি, কারণ ভানুবাবু মাঝে মাঝে আমার থেকে মেসেজ পাঠাতেন যে আরেকবার নবদ্বীপ শুনবো। কি করবো, নিয়ে আসবো নবদ্বীপকে? শুনতে চান? আরেকবার শোনা যায়, কি বলেন? এখন বলুন না, আপনারা এই এতক্ষণে কতটা বয়স কমল আপনাদের? কেউ ভেবেছেন কি এই যে নির্ভেজাল হাসি পাচ্ছেন, ডাক্তারের কাছে কিন্তু পয়সা দিয়ে পাবেন না। রামমোহন রায় দেবনাথ সভাতে আমরা যে অনুষ্ঠানটি করছি, এটা প্রাণের অনুষ্ঠান, এমন একটি অনুষ্ঠান যেখানে প্রাণের সঙ্গে প্রাণের মেলবন্ধন। আমরা সেই মেলবন্ধনটাকে সব থেকে বেশি গুরুত্ব দিই। আসুন আবার নিয়ে যাই নবদ্বীপ হালদারের পরের অনুষ্ঠান। এটা হচ্ছে বাঙালি এখন মিষ্টি কথা বলা, মিষ্টি ভাষা বন্ধ করে দিয়ে সুগার হয়ে যাবে, সুগার হয়ে। দেখুন, আমি তো এই ব্যাপারে আপনাকে কিছু বলতে পারবেন না। প্রথম কথা হচ্ছে যে আমরা হাসতে এসেছি, হাসবো। হাসি আর ফাঁসি দুটো কিন্তু পাশাপাশি যাবে, না হাসলেই ফাঁসি করবে, ওই জন্যই সুগারটা। চলুন আমরা পরের অনুষ্ঠানে চলে যাচ্ছি। নবদ্বীপ হালদারের কৌতুক নকশা সিনেমা রেকর্ড থেকে বেরিয়েছিল। এটি হচ্ছে দেশে উল্টে গেল হাল, নবদ্বীপ হালদার। শুনুন, এরপরে একটা বিশেষ অনুষ্ঠান আনবো, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ করবো। এটা শুনতে থাকুন। দেশের হাল উল্টে গেল, দেশে উল্টে গেল হাল, পায়ে পায়ে উল্টে গেল হাল। রাস্তাঘাটে চলা যায় দেশের দেখি যে সন্তান, উল্টে গেল হাল, হায় হায় উল্টে গেল হাল। যুগাকে ধরবে লিঙ্গু পানি কাছে কাঁটা, হায় হায় ও যুগাকে ধরবে লিঙ্গু পানি কাছে কাঁটা। এবারে ফুল গাছে পড়বে আঠা, অনেক গাছেতে পদ্ম সাদা, ফুল গাছে পড়বে আঠা, অনেক গাছেতে পদ্ম সাদা। আবার শিম গাছেতে কাটা ভাজা, শিম গাছেতে মধুর দারু, শিম গাছেতে কাটা ভাজা, শিম গাছেতে মধুর দারু। নারকেল গাছে পড়বে লেবু,
আবার বেগুন গাছে মিষ্টি থাকবো, নারকেল গাছে পড়তে লেবু, বেগুন গাছে মিষ্টি থাকবো, এখন পটল গাছে শশা কাকুর কলা গাছে পালাম যাই, পটল গাছে শশা কাকুর কলা গাছে পালাম যাই। বললাম তেঁতুল গাছে রুলের ময়দা, তেঁতুল গাছে রুলের ময়দা, আমার জাম গাছে দেবে সৌদা, তেঁতুল গাছে রুলের ময়দা, আমার জাম গাছে দেবে সৌদা, আমার আম গাছেতে টাটকা বেগুন, বেল গাছেতে পাকা তাল, আম গাছেতে টাটকা বেগুন, বেল গাছেতে পাকা তাল। আমি মিথ্যে কথা বলছি না ভাই, এ নয় বই আমার চাল, আমি মিথ্যে কথা বলছি না ভাই, এ নয় বই আমার চাল। আর কত দেখতে পাবে এই কলিকাল, আর কত দেখতে পাবে এই কলিকাল। আমাদের যেসব রেকর্ড আপনাদের শোনাচ্ছি, আমাদের কাছে কিছু আরো হাসি বা কৌতুক রয়েছে, কিন্তু আমরা যখন সেগুলো চালাচ্ছি দেখছি যে সেগুলো ঠিক মতো আমরা নিজেরাই শুনতে পাচ্ছি না, আপনাদের কিছু শোনা আরো 50-60-70 বছর আগেকার সমস্ত রেকর্ড। তবে আমি সম্পাদক মশাইয়ের অনুমতি নিয়ে একটা কথা আপনাদের জানাচ্ছি, যারা আপনারা এখানে এসেছেন বা যারা গান শুনতে ভালোবাসেন এবং এই গান শোনার ক্ষেত্রে যে রেকর্ডের ব্যাপারটা রয়েছে সেটা তো আপনি জানেন। আমার এখানে তো প্রায় 5000 রেকর্ড রয়েছে, কত 1600 গান আমরা কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি। পরবর্তীকালে আপনারা গানের অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আপনার গানের অনুরোধ পাঠাবেন, যেখানে পাঠাবেন বলা আছে, দুটোই বেশি অনুরোধ করবেন না দয়া করে। আরেকটি কথা বলি যে আপনারা জানাশোনার মধ্যে যদি কখনো দেখেন যে এরকম রেকর্ড আছে, হয়তো তারা বাজাচ্ছেন না, ওই নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কাছে যোগাযোগ করলে অবশ্যই আমরা সেগুলো নেব, তাতে হয়তো আরো ভালো গান আপনাদের শোনাতে পারবো। আর যে কথাটা বলি, আমরা স্বর্ণযুগের সন্ধ্যা আমি অনুষ্ঠানে বলেছিলাম, আমাদের যে স্বর্ণযুগটা ছিল সেটা হচ্ছে 1930 থেকে 1980, সেই সময় এইসব রেকর্ডের চল ছিল। তার পরবর্তীকালে যখন 9 দশকে জীবনমুখী গান আসে, তখন রেকর্ডটা চলে গেছে, তারপর ক্যাসেট, তারপর সিডি এবং অন্যান্য মাধ্যম এসছে। সুতরাং যদি কারো কাছে থাকে অবশ্যই আমাদের ডিরেক্ট আমাদের লাইনে সেটা গ্রহণ করবে। এরপরে আরেকটা কথা বলে আমি পরের অনুষ্ঠানে যাচ্ছি, একটি অসাধারণ অনুষ্ঠান আপনাদের দেখাবো, যেটির জন্য আমরা প্রত্যেকবার আপ্রাণ চেষ্টা করি যে আপনাদের কিছু অডিও ভিশুয়াল প্রোগ্রাম দেখাবো। কিন্তু তার আগে আমার জেনে নেওয়া প্রয়োজন, আমরা যে প্রত্যাশাটাই আপনাদের কাছে করি, আপনারা এই অনুষ্ঠান হলের থেকে বেরিয়ে আপনারা কারা কারা আপনাদের মতামতটা জানাবেন, যে দয়া করে একটা কথা করে জানান, দয়া করে জানান। তাহলে আমাদের পক্ষে ভালো হয় যে এতজন শুনছেন, মতামত দিচ্ছেন 2জন কি 3জন, আমি জানি না আর কতজন দেবেন, কিন্তু একটা কথা জানিয়ে রাখি, আপনাদের মতামতের আমাদের কাছে অনেক মূল্য আছে। ভালো হোক মন্দ হোক, আমরা প্রথমেই বলি করজোরে না তো সেটা আমরা গ্রহণ করি। তাছাড়া আপনাদের মতামতগুলো কিন্তু আমাদের ফেসবুকে যায়, এবং এই ফেসবুকে যে মতামত যাচ্ছে সেটি এই মুহূর্তে যেটা সম্পাদক মশাই বললেন যে সেটি একটি আন্তর্জাতিক ক্ষেত্রে চলে গেছে, ওদের লোকেরা দেখছে। তা যদি এরকম 1 থেকে 2-3 জনের মাত্র পায়, তারা কি ভাববে, তারা দায়টা আমাদের একার না, আপনাদের সকল। একটা কথা আমি বলি যে রেকর্ড তো অনেকের বাড়িতে আছে, অনেক জায়গাতে আছে, কিন্তু এরকম রামমোহন লাইভের মতো এরকম অনুষ্ঠান রেকর্ড যে কখনো কোথাও হয় বলে সেটি আপনাদের আশীর্বাদ, আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের মাথায় এগুলো এসছে, আমরা করে যাব। আমাদের রেকর্ডের 3ও জার্মানি থেকে এনে দিয়েছেন 203, অনেক দিন আমরা চালাতে পারবো।
এখন রেকর্ডও বেশি পাওয়া যায়, কারণ আগে রেকর্ডগুলো সত্যি সত্যি খুব খারাপ হয়ে গেছে। চন্দনের কৃতিত্ব ও এগুলোকে নিজের সন্তানের মতো দেখে। যাই হোক, আপনাদের কাছে প্রত্যাশাটি আবার জানানো, দয়া করে আপনারা আপনাদের মতামত দেবেন। এরপরে যেখানে আসছি অডিও বিষয়ে, দুজন বিখ্যাত অভিনেতার অভিনয় ঝলক আমরা দেখাবো। সেই সময় যারা আজ আমাদের মধ্যে নেই, একজন হচ্ছেন ছবি বিশ্বাস, তার সম্বন্ধে কি আর কিছু বলার আছে? উনি নিজেই একজন কিংবদন্তি। আরেকজন হচ্ছেন তুলসী চক্রবর্তী। তার যে অভিনয়, তিনি মেকআপও করতেন না, এবং তার অভিনয় প্রতিভাকে চিনে নিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ পরশপাত্রটাকে যখন অভিনয় করাতেন, এবং সেই সময় তাকে পারিশ্রমিককে বাড়ি দিয়ে দিনে 125 টাকা দিতে চেয়েছিলেন, তিনি গ্রহণ করেননি। বলে এত বাড়ি দেবে তো আমি এরপরে কাজ পাবো না, এবং সে জীবনে উনি খুব কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। তো এই দুজনে একটি সিনেমার অডিও ভিশন আমরা পেয়েছি, সেটা দেখাচ্ছি। মৃতের মর্তে আগুন, দেখতে থাকুন। পৃথিবীর মানুষ পৃথিবীতে ফিরে জায়গা, শীতকালের শীত, বসন্তকালে টোকা টোকা ফুল, আর বর্ষাকালে কালো কালো মেঘ। এইসব ছেড়ে স্বর্গের রাজা তরুণরা যাচ্ছি বাবা, যাচ্ছি ঝিমিকি ঝিমিকি ঝিমি ঝিমি ঝিম 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 ঝিঝিয়া ডাকে নিঝুম রাতে, ঝিমিকি ঝিমিকি ঝিম। মশাই, আপনার ধুতি, পাঞ্জাবি, চাদর, মাথায় গান্ধী টুপি, ও দেশ সেবা করেই বুঝি পটল তুলেছিলেন? হ্যাঁ, আমরা দেশের জন্যই প্রাণ দিয়েছিলাম। শহীদ হয়েছিলেন? নমস্কার স্যার। শহীদ মশাই, আপনারা মানে উচ্চস্তরের আত্মারা বিশুর কথাই তো অনেক আগেই চলে এসে, এখনো এখানে ঘুরঘুর করছেন কেন? সারা দেশটাই ঘুরে ফিরে দেখলাম। দেখলেন? কেমন দেখলেন স্যার? সেই ফাটা মাঠ, চাল ফুটো ভাঙা কুড়ে ঘর, চারিদিকে আবর্জনা, এঁদো পুকুর ডোবা। কিন্তু একটা ব্যাপার থেকে ভারী আনন্দ হল। কি আনন্দ স্যার? দেশের দুর্দান্ত নদ নদীগুলোকে ওরা সব বেঁধে ফেলেছে। বিলাসের আমার বেড়ে এলেন তো। বিলাস? সে আবার কে রে বাবা? কি আশ্চর্য, বিলাসকে চেনো না? আমার শিষ্য, সেই তো এখন দেশের প্রধান। তার হাতে দেশের ভাত দিয়ে আমি নিশ্চিন্তে চোখ বুঝেছিলাম, এখন সেইখানেই যাচ্ছি। বেশ করছেন তো, যাচ্ছেন যান। কিন্তু স্যার, ওই যে বললেন নদী মাছ, যে আচ্ছা ওর থেকে আমাদের দেশের গরিব দুঃখীরা দুটো খেয়ে বাঁচবে তো? তা তো ঠিক বলতে পারি না বাবু। নদী বাঁধা হলে লোকে নদীর জল খাবে না ওই জল থেকে খাওয়ার ব্যবস্থা হবে, তা তাকে না জিজ্ঞেস করে তো বলতে পারি না। যা বাবা, তোমার বলবে কথা হলো, আর তো জিনিস থাকছে সব নদীতেই ঝাঁপিয়ে পড়লো। মরুক যাক, পড়ছে পড়ুক, ও আমরা শিষ্য হলে তো তাই পরই জানবে। আপনার শিশুকে একটা কথা জিজ্ঞাসা করুন স্যার। বলো বলো, জনসাধারণের কথা নিশ্চয়ই তাকে জানাবো। হ্যাঁ, বলছিল কি কথা কানে কানে বলবো, মাথাটা যদি একটু কাট কাটছে। বলছিলাম কি, তোর মুখ থেকে আমার বিচকের গন্ধ বেরোচ্ছি কেন? কি খেয়েছো? সুদা, মরতে সুদা, মরতে মানুষ মরতে ফিরে এসেছি, আমত্ত খেয়েছি। স্যার, শুধু খাইনি, রোগ সন্তানের মেয়ের ক্ষমতা রয়েছে একটু
মেপে নিয়েছি। মাটিতে এসে এইসব শুরু করে দিয়েছো? এখনো তো বন্ধুর কাছ থেকে জমি বাড়ি দখল পাওনি। দখল মানে হাত বাড়ি আছে। কত বড় বোঝা তার ঘাড়ে চাপিয়ে দিয়ে গিয়েছিল, 30 বিঘে শুধু আখ খেয়ে। স্যার, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন মস্ত বড় লিডার। স্যার, এই মাটি, এই জল, আসমানের সংসদ, আর এই পুকুরের কতগুলি পানা, রাস্তায় এক হাঁটু করে কাদা, তবু যেন একে ছেড়ে বেশি দিন কোথাও থাকা যায় না। হাজার হোক জন্মভূমি তো, মা আর মাটি, তা যেমনই হোক, যতই দিকটা হোক, তবু তারা ঝকঝকে স্বর্গের চেয়েও মিষ্টি। বাস বাস, শুধু এই কথাটি আমার জিজ্ঞেস করার আছে। আচ্ছা স্যার, আপনি তো বললেন জন্মভূমি মা, মাকে তো বেশ করে সাজানো করা হচ্ছে, নজর দিয়ে মানা হচ্ছে। তা আপনার শিষ্যকে একবার জিজ্ঞেস করবেন, এই মায়ের সন্তানগুলো আর কতদিন না খেয়ে থাকবে? বলেছে বটে, ঠিকই বলেছে। এইসব বড় বড় রাস্তা হচ্ছে, ঘাট হচ্ছে, গারাজ হচ্ছে, গ্যারাজ হচ্ছে, দামি দামি যন্ত্রপাতি সব বিদেশ থেকে আমদানি হচ্ছে, অথচ মানুষগুলো দেখলাম চোখ বসা, গাল ঢোকা, আর চিরচিরে, কোনো আশা নেই, ভাষা নেই, যেন কঙ্কাল সব ঘুরে বেড়াচ্ছে। এইসব দামি দামি যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি না করে এই লোকেদের দিয়ে কাজ করালেই তো হতো, তাতে কাজও হতো, এদের পেটও হতো। এই দেখুন দেখি স্যার, তাদের কথা কি কেমন দু কথাই গুছিয়ে বললেন বলেন তো? ছাত্রের লোকে আমাদের ঘরে ফুলের মালা বানিয়ে দেয়, পাথরের মূর্তি করে পাশে বসিয়ে রাখে। স্যার, পৃথিবীর মানুষ পৃথিবীতে এসে একটু বেজাল হয়ে পড়ে দিচ্ছে, নিজের মনে খাওয়া করে নেবেন স্যার। ঠিক আছে ঠিক আছে, তবে কি জানো, স্বাধীন দেশের মানুষ হতে গেলে কিছু সংযমের প্রয়োজন। রক্ত দিয়ে আমরা যেটা গড়ে গেলাম, সেটাকে রক্ষা করবার জন্য তোমরা এই নেশা ভাঙ, ওইসব নিজ প্রবৃত্তিগুলো ছাড়তে পারো না? খুব পারবে, খুব পারবে। এই শুধু বলে আমরা খাইনি, তোমরা খেও না, খাবো না। আচ্ছা চলি। সত্যি বিশুবাবুকে ধন্যবাদ, তিনি আমাদের জাগিয়েছেন। নিজের দেশকে ভুলে এতকাল আমরা পড়েছিলাম পরলোকে। কিছু বলে না, কিছু বলে না। দেশ আপনার জন্য আকুল হয়ে অপেক্ষা করছি। দেশের জন্য কি না করেছেন স্যার? ভিটে মাটির চাকরি করেছেন, স্ত্রী পুত্র এরকম দেখেছি, কতদিন অনাহারে কাটিয়েছেন, কত জেল খেলেছেন, কত ঘুরে খেয়েছেন স্যার। তবে এটা আপনাদের ছায়ের উপর নতুন ভারত গড়ে উঠেছে। এবার দেখবেন স্যার, ফিরে এসেছেন কি খাতির আপনার দেখবেন, গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে 7 ঘোড়ার গাড়ি করে নিয়ে গিয়ে একটা দেশে রাজ্য পাল করে দেবে। না না না, ওসব আমরা করে চাই না, ওসব আমরা করে চাই। আমরা দেশ সেবক আছি, দেশ সেবক থাকলে। আচ্ছা তুমি তো ওইদিকেই যাবে, এসো না আমার সঙ্গে। আমি কি বলতে স্যার, আমার সঙ্গে আমি হলো আমি তো এদিকেও আমি পারি যাচ্ছি। আমাদের দেখবো আমার আখে দেখতে দেখতে যাবো, আর কি করে কি জমি জায়গা দেখবো, ওই আমাদের গ্রাম দেখা যাচ্ছে। ঠিক আচ্ছা।